প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলায় নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট। দীঘায় জগন্নাথ মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জাতিগত জনগণনা সমর্থনে রাহুল বললেন, আমাদের নয়, জনগণের জনগণনা চায়। ভারত 24-36 ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে, পরিণতির হুঁশিয়ারি পাক মন্ত্রীর। দীর্ঘদিন পেন্ডিং থাকা দুটি বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বড়বাজারে ঋতুরাজ্যে অগ্নিকাণ্ড, ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। প্রধান বিচারপতির পরিবর্তে এবার থেকে জনস্বার্থ মামলা শুনবেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সাধারণত হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা শুনে থাকে। প্রধান বিচারপতি কোনো কারণে অনুপস্থিত থাকলে তার নির্দেশ মতো অন্য কোনো বেঞ্চে সেই মামলা শুনানি হয়। কারণ প্রধান বিচারপতি মাস্টার অফ রোস্টার হিসেবে কোনো বিচারপতি কি মামলা শুনবেন তা ঠিক করেন। তবে 1 মে বৃহস্পতিবার থেকে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম আর জনস্বার্থ সংক্রান্ত কোনো মামলা শুনবেন না। জনস্বার্থ মামলা নিয়ে বিভিন্ন সময় প্রধান বিচারপতিরা অসন্তোষ প্রকাশ করেছেন। পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থ মামলা এখন প্রাইভেট ইন্টারেস্ট, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের মামলা হয়ে গিয়েছে বলে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিরা যেমন উষ্মা প্রকাশ করেছেন, ঠিক তেমনই বর্তমান প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমও জনস্বার্থ মামলা শোনার ক্ষেত্রে একাধিকবার নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন। আজ বুধবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যে ডিটারমিনেশন সেটা পরিবর্তন করা হচ্ছে। সেখানেই জানানো হয়েছে জনস্বার্থ মামলা এবং এডুকেশন সংক্রান্ত গ্রুপ 2 এর মামলার সমস্ত আপিল এখন থেকে শুনবেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আর প্রধান বিচারপতির বেঞ্চের আরো কিছু মামলা দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চকে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ অবসর নেওয়ার কথা টি.এস. শিবজ্ঞানমের। মাদ্রাজ হাইকোর্ট থেকে 2021 সালের 25 অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে বদলি হয়ে এসেছিলেন। 2023 সালের 11 মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কয়েক ঘন্টা পর সেখানে হাজির হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মন্দিরে পুজো দিলেন, ঘুরে দেখলেন মন্দির চত্বর, বলেন ভগবান মুখ্যমন্ত্রীকে যোগ্য মনে করেছেন, তাই ওনার হাত দিয়ে উদ্বোধন করিয়েছেন। পরে মন্দির সংলগ্ন অতিথিশালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। দীর্ঘক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মন্দিরে পুজো দেওয়া থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা পুরো সময় দিলীপের সঙ্গে ছিলেন শ্রী রিঙ্কু মজুমদার। উল্লেখ্য, বুধবার ছিল অক্ষয় তৃতীয়া। সেই উপলক্ষে এদিন রাজ্য সরকারের তৈরি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। এই উপলক্ষে সোমবার দীঘায় গিয়ে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর একে একে অনেকেই পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে হাজির হন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়ে। আমন্ত্রিতদের তালিকায় ছিল বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষেরও। তিনি অবশ্য উদ্বোধনের আগে হাজির হননি, বরং বুধবার বিকেলের দিকে তিনি হাজির হন সেখানে। ততক্ষণে উদ্বোধনের পর কেটে গিয়েছে কয়েক ঘন্টা। মুখ্যমন্ত্রীও মন্দির ছেড়ে চলে গিয়েছেন। সেই সময় সেখানে হাজির হন দিলীপ ঘোষ। তার আসার খবর শুনেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্দিরের মূল দরজার কাছে চলে আসেন। তারাই সেখানে সস্ত্রীক দিলীপকে স্বাগত জানান, তারপর মন্দির ঘুরিয়ে দেখান, জগন্নাথ দেবের কাছেও নিয়ে যান। পুজো দিয়ে বেরিয়ে একবার মন্দিরের মধ্যে আর দ্বিতীয়বার মন্দিরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানে মন্দিরে পুজো দিয়ে কেমন লাগলো সেই প্রশ্ন তো দিলীপকে শুনতেই হলো। পাশাপাশি তার এই পদক্ষেপের জেরে বিজেপির অন্দরে সমালোচনার মুখে পড়বেন কিনা সেই প্রশ্নের মুখে পড়তে হয় দিলীপকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সব প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পুরী থেকে 350 কিলোমিটার কাছে আমাদের জগন্নাথ দেব বাংলায় ঢুকেছেন, তাকে দর্শন করতে এসেছি। ভারতবর্ষের চারিদিকে মন্দির হচ্ছে, মানুষের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে। ভগবান মুখ্যমন্ত্রীকে যোগ্য মনে করেছেন, তাই ওনার হাত দিয়ে উদ্বোধন করিয়েছেন। ভগবানকে দর্শন করার সবাই সুযোগ পেয়েছে, তাই আমিও দর্শন করেছি। তিনি আরো বলেন, আমি কোনো রাজনৈতিক কথা বলতে এখানে আসিনি। আমার বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমি এখানে এসেছি কোনো পার্টি করতে আসিনি। যারা এসব কথা বুঝতে পারবেন না, ভগবান তাদের সুবুদ্ধি দিক। উল্লেখ্য, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন। তারা যাননি, অথচ দিলীপ ঘোষ গেলেন, কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে। অনেকে জানতে চাইছেন, ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করার পর কি এবার রাজনীতিতে নয়া ইনিংস শুরু করবেন দিলীপ ঘোষ? তিনি কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন? যদিও এই নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো বক্তব্য মেলেনি, তবে সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতা কর্মী সমর্থকদের একাংশ এই নিয়ে সমালোচনা শুরু করেছে। কেন্দ্রের বিজেপি সরকারের জাতিভিত্তিক জনগণনা সিদ্ধান্তকে সমর্থন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি সাফ জানালেন, সরকার যেন পরিষ্কার করে জানিয়ে দেয় কবে এই জাতিভিত্তিক গণনা হবে। এই প্রসঙ্গে তিনি তেলেঙ্গানায় জাতিভিত্তিক জনগণের কথা উল্লেখ করেন। পাশাপাশি সাংবাদিকদের কাছে প্রাক্তন কংগ্রেস সভাপতি স্পষ্ট করেন, পেহেলগাঁওয়ে যা হয়েছে তার জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে। তাছাড়া এই হামলায় যাদের প্রাণ গিয়েছে তাদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানান রাজীব তনয়।
সাংবাদিক বৈঠকের শুরুতে রাহুল বলেন, আমরা সংসদে জাতিভিত্তিক জনগণনার দাবি তুলে আসছি। নরেন্দ্র মোদী বলতেন শুধু 4টি জাত রয়েছে, হঠাৎ 11 বছর বাদে জাতিভিত্তিক জনগণনার ঘোষণা করলেন, কি হলো জানি না। তবে আমরা এই জাতিভিত্তিক জনগণনার সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে সমর্থন করছি, কিন্তু আমরা টাইম লাইন চাই। আমরা জানতে চাই এটা কবে হবে। এই প্রসঙ্গে তেলেঙ্গানায় কংগ্রেস সরকার যে সমীক্ষা চালিয়েছে সেই বিষয়টিও উত্থাপন করেন রায়বেরেলির সাংসদ। তিনি বলেন, জাতিভিত্তিক জনগণনার একটি মডেল হতে পারে তেলেঙ্গানা। এই গণনা কিভাবে করা যেতে পারে তার ব্লুপ্রিন্টও মিলতে পারে ওখান থেকেই। কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিচ্ছি, জাতিভিত্তিক জনগণের ডিজাইন আমরাই করে দিতে পারি, কারণ এই ডিজাইনটা খুব জরুরি। বিহার ও তেলেঙ্গানা দুটি রাজ্যের ডিজাইনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাহুলের বক্তব্য শুধু সংরক্ষণ নয়, আমাদের প্রধান প্রশ্ন দেশের দলিত ও ওবিসিদের কতটা ভাগ রয়েছে সেটা জানা। জাতিভিত্তিক জনগণনায় সেটা এক প্রকার জানা যাবে, কিন্তু এই গণনাকে ছাপিয়ে এগিয়ে যেতে হবে। আমরা সংবিধানের 15 নম্বর ধারার কোথাও বলেছিলাম যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এটা আইন, আমরা চাই কেন্দ্রীয় বিজেপি সরকার এই আইনটি অবিলম্বে কার্যকর করা শুরু করুক। এদিন রাহুল উত্তরপ্রদেশের কানপুরে গিয়ে পেহেলগামে নিহত শুভম দেবের পরিবারের সঙ্গে দেখা করে। পরে দিল্লির সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আজ কানপুরে গিয়েছিলাম, ওখানে এক মৃতের পরিবারের সঙ্গে কথা বললাম। ঠান্ডা মাথায় তাদের ছেলেকে খুন করা হয়েছে, এভাবে আরো অনেককে মেরেছে। যারা এই কাজ করেছে তারা যেই হোক, যেখানেই থাকুক, তাদের দাম দিতে হবে, যথোপযুক্ত দাম দিতে হবে। তাদের যেন মনে থাকে ভারতের সঙ্গে এই ধরনের আচরণ করা যায় না। পেহেলগাঁও ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত করা সহ একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। তারপরেও সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা। এই পরিস্থিতিতে রাহুলের স্পষ্ট বার্তা, নরেন্দ্র মোদীকে অ্যাকশন নিতে হবে। সব বিরোধীরা তার সঙ্গে রয়েছে, যারা এই কাজ করেছে তাদের দাম দিতে হবে। ভারত সামরিক প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হানবে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠকের পর এমনই আশঙ্কা প্রকাশ করছে পাকিস্তান। এরই সঙ্গে প্রতিবেশী দেশ দিল্লিকে যোগ্য জবাব দেওয়ার বিষয়েও সতর্ক করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাড়ির ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী। সরকারি সূত্রের খবর, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিতে এই বৈঠক হয়। পূর্ণ প্রত্যাঘাত আনতে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় সেনার উপর তার আস্থা ব্যক্ত করেছেন। এও জানিয়েছেন যে সন্ত্রাসবাদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়াই ভারতের জাতীয় সংকল্প। পেহেলগাঁওয়ের বৈশরণে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যুর পর উপত্যকার সর্বত্র তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে এই ঘটনা তদন্তভার নিয়েছে এনআইএ। জঙ্গি হামলাকে ঘিরে দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, পাকিস্তানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। পাশাপাশি পেহেলগাঁওয়ে হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলছে বলেও দাবি করছেন শাহবাজ মন্ত্রিসভার ওই সদস্য। তিনি আরো বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদে জর্জরিত। সবসময় আমরা যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দা করেছি। ইসলামাবাদে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্ত চেয়েছে। নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন এই ঘটনা তদন্ত করুক। তদন্ত ভারত থেকে পালিয়ে যুদ্ধের রাস্তায় হাঁটছে। পাকিস্তানের এই মন্ত্রী আন্তর্জাতিক স্তরে সবাইকে সচেতন থাকার বার্তা দিয়েছে। পাশাপাশি ভারতের এই সামরিক প্রত্যাঘাতকে সামরিক অ্যাডভেঞ্চার বলে উল্লেখ করে সমুচিত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, কোন রকম উত্তেজনা এবং তার ফলাফলের দায়িত্ব ভারতকেই নিতে হবে। অবশেষে দীর্ঘদিনের জট কাটলো। ঝুলে থাকা দুই গুরুত্বপূর্ণ বিলে সই করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল 2021 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর জন্য বুধবার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল 2021 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন বিল 2018 স্বাক্ষর করা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। এছাড়া আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এদিন। পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের তথ্য কমিশনার অর্থাৎ বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে শ্রীমতী সঞ্চিতা কুমার এবং ডক্টর মৃগাঙ্ক মাহাতোকে নিয়োগ করেছেন রাজ্যপাল। সঞ্চিতা কুমার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের স্ত্রী এবং মৃগাঙ্ক মাহাতো পুরুলিয়ার প্রাক্তন সাংসদ। রাজভবন সূত্রের খবর, দুদিন অর্থাৎ মঙ্গল ও বুধবার মিলে মোট 5টি গুরুত্বপূর্ণ বিলে সই করেছেন সিভি আনন্দ বোস, যার মধ্যে অন্যতম হাওড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল। এই বিলটি 2021 সাল থেকে রাজ্যপালের সইয়ের অপেক্ষায় রাজভবনেই আটকে ছিল, তাই হাওড়া পুরসভায় এতদিন নির্বাচন করা সম্ভব হয়নি। এ নিয়ে রাজ্য সরকারের তরফে বারবার রাজ্যপালকে বিলটিতে সম্মতির অনুরোধ জানালেও নানা কারণে তা হয়নি। রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকরও এই বিলে সই করেন। এবার অনেকদিন পর সেই জট খুলল, ফলে হাওড়া পুর নিগমের নির্বাচনে আর বাধা রইল না। বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের পর আনন্দ পাসওয়ান নামে একজন আগুন থেকে নিজেকে বাঁচতে উপর থেকে ঝাঁপ দেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। হোটেলের রুম থেকে পড়ে আরও 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আগেই শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভিতরে প্রচুর দাহ্য পদার্থ জমা ছিল। গোটা ঘটনার তদন্ত হবে, এবার ক্ষতিপূরণের ঘোষণা করলেন মমতা। মুখ্যমন্ত্রীর এই বিষয়ে বার্তা, ঘটনার খবর শোনার পর থেকেই আমি পরিস্থিতির উপর নজর রাখছি। স্থানীয় মানুষদের সাধুবাদ জানাবো, কারণ তারা উদ্ধারকারী দলের সঙ্গে সহযোগিতা করেছেন। মমতার স্পষ্ট কথা, কিভাবে এই ঘটনা ঘটলো তা দ্রুত সামনে আসবে বলেই আশা, কারণ তদন্ত চলছে। মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে গেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা। ঘটনা তদন্তে ইতিমধ্যে সিট গঠন করেছে কলকাতা পুলিশ।